যেগুলো সংসদের কাজ, জনপ্রতিনিধিদের কাজ, সেগুলো যেন সংসদের উপর ছেড়ে দেওয়া হয় এবং আমরা এক্সপেক্ট করি এটা এন্টায়ারিটি ডিক্লেয়ার করবেন নন কনস্টিটিউশনাল। পঞ্চদশ সংশোধনীর মামলার আপিলের শুনানি শেষ। আগামীকালকে রায়ের জন্য দিন নির্ধারিত আছে। আমরা যে কথা আগেও বলেছিলাম যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মূলত সংবিধানকে পুনর্লিখন করা হয়েছে, এটা একটা মেসিভ পরিবর্তন। এই জন্য এখানে দুটো দিক আছে। একটা দিক আছে যেগুলো আদালতের কাজ নয়, আর আরেকটা দিক আছে যেগুলো পার্লামেন্টের কাজ। আদালতের যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেগুলো যেন অসাংবিধানিক ঘোষণা করা হয়, এই মর্মে আমরা আগেও সাবমিশন রেখেছি। আর যেগুলো সংসদের কাজ, জনপ্রতিনিধিদের কাজ, সেগুলো যেন সংসদের উপর ছেড়ে দেওয়া হয়, সংসদ যেন সেগুলো সিদ্ধান্ত নিতে পারে, এই ব্যবস্থাটা যেন আমাদের আপিল বিভাগ করে দেন, এই জন্য আমরা সাবমিশন রেখেছি। আমরা প্রত্যাশা করি আপিল বিভাগ এই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন এর মধ্য থেকে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। আর এর বাইরে যে অংশটুকু আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আছে 123 অনুচ্ছেদে নির্বাচন, একই সাথে তার সঙ্গে সংশ্লিষ্ট আছে শপথ, প্রধান উপদেষ্টার শপথ এবং উপদেষ্টাগণের শপথ। এর সঙ্গে সম্পৃক্ত আছে এদের যে বেতন ভাতাদি। এই বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকার যদি না থাকে আর এগুলো থাকে তাহলে অ্যানোমালি হয়। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারকে যেহেতু ইতোমধ্যে আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন, সেজন্য তার সঙ্গে সংশ্লিষ্ট বিধানগুলোকেও বাতিল ঘোষণা করার জন্য আমরা সাবমিশন রেখেছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কিন্তু কতগুলো বিষয় আছে নীতি নির্ধারণী, যেমন সোশ্যালিজম থাকবে কিনা, সেকুলারিজম কিংবা অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট ইন অলমাইটি আল্লাহ থাকবে কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে কিনা, এবং আমাদের আর্টিকেল 8, 9, 10, 11, 12 রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে। এই বিষয়গুলো মূলত আদালতের কাজ না। আদালত যদি এগুলো করতে যান, সিদ্ধান্ত নিতে যান, তখন আদালতের কাজটা পার্লামেন্টের কাজের উপরে আর একটা বাড়তি কাজ হয়ে যায়। এই জন্য ওই অংশটুকু আমরা বলেছি পার্লামেন্টের উপর ছেড়ে দিতে। সেখানে ডিবেট হবে, পক্ষে বিপক্ষে ডিবেট হবে, ডিবেট হয়ে যেটি গৃহীত হবে সেটি সংবিধানের পার্ট হবে 2/3 মেজরিটিতে, আর যেটি গৃহীত হবে না সেটি অটোমেটিক সংবিধানের পার্ট হবে। ফলে পঞ্চদশ সংশোধনী সংবিধানের ভিতরে একটা অথরিটেটিভ সরকার ব্যবস্থা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। এইখান থেকে জনগণের শাসনে আসতে গেলে এটাকে দুভাগে ভাগ করতে হবে, একটা আদালতের কাজ আর একটা হলো পার্লামেন্টের কাজ। আদালতের অংশটুকু দেখবে, এটা আমাদের সাবমিশন, আর পার্লামেন্টের অংশটুকু দেখবে এটি যেন উচ্চ আদালতের আদেশে আগামীকালকে নির্ধারিত হয়। তবেই বাংলাদেশে অথরিটারিয়ান সরকার ব্যবস্থা, ডেমোক্রেসিকে ধ্বংস করে কোনো ব্যক্তি বিশেষ কিংবা পার্টিকুলার কোনো পার্টির হেজিমনি ক্রিয়েটের চাইতে জনগণের শাসন প্রতিষ্ঠা করাটা সহজতর হবে। অন্যথায় আপনি দেখবেন আগের এই পঞ্চদশ সংশোধনীতে ছিল 7A 7B। 7A 7B মানে হলো পার্লামেন্ট কতগুলো জিনিস সংশোধনী করতে পারবেন না, এই কথা বলে 7A 7B করা হয়েছে এবং সেটা হবে সাংবিধানিক সেডিশন। আচ্ছা বলেন, জনগণ পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, যুগ জমানা পরিবর্তন হয়, পার্লামেন্টও তো সংবিধান পরিবর্তনের সুযোগ থাকতে হবে। যদি 2/3 মেজরিটি থাকে, কোনো কালে কোনো পার্লামেন্ট পরিবর্তন করতে পারবে না, তাহলে ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে বর্তমানে দাঁড়িয়ে থেকে আমরা কি করে নির্ধারণ করব? আজ থেকে 20 বছর পরের পার্লামেন্ট যদি সংবিধানে কোনো একটা বিষয় বাদ দিতে চায় কিংবা যোগ করতে চায়, তার অপশন যদি না থাকে, তাহলে 20 বছর পরের জেনারেশন সিদ্ধান্ত আমরা কেন এখানে বুঝে নিতে পারবো? আমরা নিতে পারি না। এটি জুরিসপ্রুডেন্সে সাপোর্ট করে না। এই জন্য আমরা বলেছি এই পার্টটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দেব, আর বাকি পার্টটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে অংশটুকু, এটি আদালত সিদ্ধান্ত গ্রহণ করুন। আমরা এক্সপেক্ট করি
আমাদের আপিল বিভাগ রিজনেবল সিদ্ধান্ত নেবেন এবং আমরা এক্সপেক্ট করি এটা এন্টায়ারিটি ডিক্লেয়ার করবেন না আনকনস্টিটিউশনাল, শুধু ওই অংশটুকু করবেন যে অংশটুকু আদালতের কাজ বলে আমরা মনে করছি, আর বাকি অংশটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দিবেন, এটাই আমাদের প্রত্যাশা।